রিসেন্টলি দেশের বাজারে আরও একটি 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যা পোকোর তরফ থেকে পোকো M3 Pro 5G। এই স্মার্টফোনটি দেশের বাজারে লঞ্চ হওয়ার পর আপনারা অনেকেই বলেছিলেন একটি ফুল রিভিউ দেওয়ার জন্য, এমনকি জানতে চেয়েছিলেন এটা আসলে ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। এই মোবাইল ফোন 6/128GB ভ্যারিয়েন্ট এসেছে এবং দাম রাখা হয়েছে 23,990 টাকা, 24,000 টাকা। 24,000 টাকা, হ্যাঁ, এটাতে একটি 5G চিপ রয়েছে, বাট এর বাইরে অন্য যা অফার করছে সেগুলো কি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি, সে বিষয়টা জানবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট কিং, যাদের সাথে আপনারা পোকো M3 Pro 5G স্মার্টফোনটি পেয়ে যাবেন। এর অফিসিয়াল প্রাইসটা আমি মেনশন করেছিলাম, তবে আনঅফিসিয়ালভাবেও দুইটি ভ্যারিয়েন্টে গ্যাজেট কিং আপনারা স্মার্টফোনটি পাচ্ছেন, 464 এবং 6/128GB। 6/128GB ভ্যারিয়েন্টের দামটা রয়েছে 20,000 টাকার আশেপাশে, আর আগের ভ্যারিয়েন্ট 17,000 টাকার আশেপাশে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো এবং তাদের শপই রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। ওকে, আমি আর আনবক্সিং করে দেখালাম না। বক্স কন্টেন্ট কী কী থাকে আপনারা জানেন, Xiaomi যা যা দেয় তাইতেই রয়েছে। আমরা সরাসরি স্মার্টফোনটিতেই ফোকাস করছি। এই স্মার্টফোনটির লুকসের দিক থেকে কিন্তু বেশ সুন্দর। ইভেন এটা অফিসিয়ালি যে বাজেটে এসেছে সেই বাজেট থেকেও কিন্তু লুকসের দিক থেকে পিছিয়ে থাকবে না। তবে এর রেয়ার প্যানেলটি কিন্তু গ্লাসের না, দেখতে গ্লাসের মতো লাগলেও এটা গ্লাসের না। আর স্যাডলি এটাতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে যায়, জাস্ট 2-1 মিনিট ব্যবহার করলেই বুঝতে পারবেন একদম খুব রকমের ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। সো কেসটি ব্যবহার করুন। আর ডিজাইনেও আমরা একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করব। ক্যামেরা মডিউল বরাবর একটু নিচ দিকে এখানে বিশাল বড় করে পোকোর ব্র্যান্ডিং রয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে মনে হয় আর একটু ছোটো দিলে বেশি ভালো লাগতো, তবে এটা হয়তো অনেকের কাছেই আবার ভালো লাগবে। আর এই ফোনের যে বডি ফ্রেমটি সেটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটেই তৈরি। রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছু থাকছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সাইড মাউন্টেড। এটা বেশ একুরেট অ্যান্ড ফাস্ট, একদম সুপার লেভেলের ফাস্ট ওরকম কিছু না, বাট মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। একটু অ্যানিমেশন ডিলে রয়েছে এখানে। আর এই ফোনের ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যার সাইজটা হলো 6.5 ইঞ্চ। বাই ডিফল্ট এখানে আপনি 60 হার্টজ রিফ্রেশ রেট পাবেন, তবে 90 হার্টজ পর্যন্ত নিতে পারছেন। ডিসপ্লেটার চিন বা বেজেলস একেবারেই অ্যাভারেজ, তবে লোয়ার চিনটা মনে হয় আরেকটু ন্যারো রাখতে পারলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর ডিসপ্লের টপে সেন্টারে আমরা দেখতে পাবো একটি সিঙ্গেল পাঁচল রয়েছে, যেটাও অ্যাভারেজ সাইজের। এই ডিসপ্লেটা আমার কাছে একটু মনে হয়েছে কালার কম দেয়, একটু ওয়াশড আউট বা কুলার টোনে কালার দেয় বলেই মনে হয়েছে। ইভেন এটার ব্রাইটনেস লেভেলটাও আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হয়েছে, বিশেষ করে আপনি যখন আউটডোরে কোনো ছবি তুলতে যাবেন বা সরাসরি সানলাইটে যখন আপনি এটাকে ব্যবহার করবেন, তখন অবশ্যই মনে হবে এর ব্রাইটনেস লেভেলটা একটু কম রয়েছে। তারপরে এই ডিসপ্লের ব্ল্যাক লেভেলটাও আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হয়েছে। মানে আমরা আরও অনেক IPSেও ব্ল্যাক লেভেলটা কিন্তু অনেক হাই দেখি, ভালো দেখতে পাই, বাট সেই তুলনায় এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আমার মনে হয় একটু পিছিয়ে থাকছে। ইভেন Xiaomi'র আরও বেশ কিছু ফোন রয়েছে, রেডমি নোট 10, নোট 10S, এই স্মার্টফোনগুলোর থেকে এর ডিসপ্লেটা অনেক অংশে মানে সব দিক থেকে পিছিয়ে থাকবে। এমনিতে যেহেতু এই ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, যে কোনো ট্রানজ্যাকশন একটা স্মুথনেস লক্ষ্য করবেন। আবার টাচ রেসপন্সজনিত কোনো ধরনের সমস্যা ছিল না, বেশ রেসপন্সিভ। বাট কালার নিয়ে মনে হয় না আপনারা সন্তুষ্ট থাকবেন এরকম বাজেট থেকে যদি আপনি এই ফোনটাকে কিনতে চান। 24,000 টাকা দিয়ে যদি এই ফোন কিনেন, দেন এর ডিসপ্লে নিয়ে আপনি মনে হয় না সন্তুষ্ট হবেন, কারণ পাশেই আরও অনেক ফোন রয়েছে, তাদের ডিসপ্লের কাতারে এটা আসলে পড়বে না মোটেই। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, আমরা পোকো F3 GT গেমিং যে ফোনটা, ওটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে গ্যাজেট কিং আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ে নিয়ে এসেছে। তো যারা দেখেননি ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তো এই স্মার্টফোনের মেইন যে বিষয় যেটাকে মূলত হাইলাইট করা হয়েছে, 5G স্মার্টফোন। এর মাঝে যে প্রসেসরটি রয়েছে তা মিডিয়াটেক ডাইমেনসিটি 700 SoC। মিডিয়াটেকের সবচাইতে কম দামি 5G চিপ হলো এটা। আর আমরা জানি এই স্মার্টফোনটা 6GB র্যাম ভ্যারিয়েন্টে দেশের বাজারে এসেছে, আর আনঅফিসিয়ালভাবে আপনি 4GB র্যাম ভ্যারিয়েন্টও পাবেন। অপারেটিং সিস্টেমে Android 11 রয়েছে, MIUI 12 থাকছে এখানে। তো এই যে প্রসেসরটা মিডিয়াটেক ডাইমেনসিটি 700, এটা রেগুলার কাজবাজে মোটামুটি ঠিকঠাকভাবে সামলে নিতে পারছিল, তবে MIUI এর মাঝে বেশ কিছু ঝামেলা রয়েছে। আমি মাঝে মাঝে এই ফোন থেকে এই যে নেভিগেশন বারটা এটা হারিয়ে যেতে দেখেছি। মানে আমি কাজবাজ করছি, মাঝে মাঝে এটা উধাও, তখন মনে করেন কাটতে পারছি না, এই ধরনের প্রবলেম ছিল। আবার MIUI এর মাঝে আপনারা জানেন যে অ্যাডভার্টাইজমেন্টের দেখা পাওয়া যায়, যেটা এটাতে রয়েছে। দেন বেশ কিছু ব্লটার আপনি পেয়ে যাবেন। সো এই ধরনের কিছু প্রবলেম এখনও থাকছে। আর এর বাইরে গিয়ে আমি দেখলাম যে অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিছুটা ডিলে করে, মানে 24-25 হাজার টাকার একটা ফোন থেকে আরও একটু বেটার কিছু আশা করেছিলাম। ইভেন এই প্রসেসরটাই হয়তো আমরা আরও অনেক ফোনের সাথেও ব্যবহার হতে দেখেছি, সেগুলোতে আরেকটু অপটিমাইজেশন ভালো পাওয়া গেছে এই ফোনের তুলনায়। এরপরে আমরা এই ফোন দিয়ে যদি গেমিংয়ের কথা বলি, আমরা PUBG টেস্ট করেছিলাম, যা আপনি ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, এবং এখানে আমি ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি ইভেন লং টাইমেও। তবে টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি।
আর গ্রাফিক্সটা ততটা ভালো লাগেনি, মানে আশানুরূপ হয়নি, বাট মোটামুটি ভালোভাবেই গেম প্লে হতে পারে এটাই। আপনি যদি মিডিয়াটেক হেলিও Z95-এর সাথে কম্পেয়ার করেন তাহলে অলমোস্ট কাছাকাছি থাকবে। ইভেন পয়েন্টের দিকগুলো যদি আমরা দেখতে চাই তাহলে অলমোস্ট একই রকম। গেমিংয়ে ফোনটা টুকটাক গরম হচ্ছিল, বাট এটাকে হিটিং ইস্যুর পর্যায়ে বলা যায় না। হ্যাঁ, কিছুটা গরম হয়, বাট হিটিং ইস্যু আমি এটাকে বলবো না। এরপরে আমরা এখানে অ্যাসফল্ট 9 প্লে করেছিলাম, যার গ্রাফিক্সও আমি আশানুরূপ পাইনি। ইভেন এখানেও টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি। সো গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো যদি এ বাজেট থেকে আপনি আরও অন্য কোনো ফোনকে চুজ করতে চান তাহলে অবশ্যই চুজ করার অপশন রয়েছে। বাট আপনি এখানে 5G পাচ্ছেন, কিন্তু এটাও মনে রাখতে হবে আমি 5Gর জন্য কেন এই স্মার্টফোনটা এখন কিনবো। 5G বাংলাদেশে নেই, কবে আসবে তারও ঠিক নেই, অতদিন হয়তো আপনি এই ফোনটা ব্যবহার করবেন না। সো 5Gর ব্যাপারটা নিয়ে এই ফোনটা কেনাকে আমি আপনাদের জন্য সাজেস্ট করতে পারছি না আসলে। যাই হোক, এর ক্যামেরা কী রেজাল্ট করলো সেটা একটু জেনে নিন। রেয়ারে 3টি সেন্সর রয়েছে। 48 মেগাপিক্সেল হলো মেইন শুটার, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। দুধভাত সেন্সর এখানে রয়েছে, বাট আপনি 24,000 টাকায় আলট্রা ওয়াইড সেন্সর এখানে পাচ্ছেন না। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যদি এই বাজেটের এই আশেপাশে বাইরে থেকে কম বাজেটেরও শাওমির ফোনের সাথেই কম্পেয়ার করি, রেডমি নোট 10, রেডমি নোট 10S এদের সাথে কম্পেয়ার করতে গেলেও সেন্সরের দিক থেকে পিছিয়ে থাকবে। সো বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক, মেইন যে শুটার 48 মেগাপিক্সেল, এটা ঠিকঠাক লাইট পেলে শার্পনেস ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল, বাট শ্যাডো ডিটেলসে এটা অনেকটাই পিছিয়ে পড়বে। ডাইনামিক রেঞ্জটাও খুব বেশি ভালো ছিল না। কন্ট্রাস্ট লেভেল কম মনে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ওয়াশড আউট ছবি দিচ্ছিল, আবার পোর্ট্রেট মোডে এটা বেশ ওয়াশড আউট ছবি দিয়ে থাকে। এজ ডিটেকশন মোটামুটি যা রয়েছে ওকে, বাট একটু সফট করে ফেলে, প্লাস একটু ওয়াশড আউট লাগে ছবিগুলো। লো লাইটের ক্ষেত্রে শার্পনেস ডিটেলস অনেকটাই হারিয়ে ফেলে। যদি আপনি নাইট মোড অন করে নেন সেই ক্ষেত্রে আলো বাড়িয়ে দেয় এবং একটু স্যাচুরেশন লেভেলও বাড়িয়ে দেয়, কালার বুস্ট আপ করে, দেখতে খারাপ লাগে না, বাট ডিটেলস যে অনেক বেড়ে যাবে এমনটা কিন্তু না। রয়েছে আরও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যেটা কিনা একেবারেই অ্যাভারেজ রেজাল্ট করে। যদি একটু ভালো লাইট পায় তাহলে মোটামুটি শার্প ছবি এখান থেকে পাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 8 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যেটা একটু সফট ছবি দিচ্ছিল, এবং আউটডোরের ছবিগুলোতে আমি খেয়াল করলাম এটা ইয়ালো টোন দেয়, বুঝলাম না এটা কেন দেয়। আর ইনডোর লাইটের বেশিরভাগ ছবি ওয়াশড আউট দিচ্ছিল। সো আমার মনে হয় ক্যামেরাতে আর একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। ক্যামেরা নিয়েও সন্তুষ্ট হতে পারলাম না এই স্মার্টফোনের। ভিডিওর ক্ষেত্রে এর মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। 60 fps থাকলে ভালোই হতো। ভিডিও কোয়ালিটিটা মোটামুটি অ্যাভারেজ পর্যায়ে পড়ে এ বাজেট থেকে। ভালো লাইট পেলে এখানে শার্পনেস ডিটেলস খুব একটা খারাপ নয়, স্টেবিলাইজেশনও মোটামুটি ভালোই ছিল। বাট আমরা যদি টোটাল ক্যামেরা সেকশনটা দেখি তাহলে আমার মনে হয় এটা ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকে এ বাজেটের আরও অনেক ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে। ব্যাটারি, এই স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, এবং যার থেকে একটা ভালো রকমের ব্যাকআপ পাওয়া সম্ভব। মডারেট ইউজেসে আপনি মোটামুটি 8 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন, যেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর এর বক্সে আমরা পেয়ে যাচ্ছি 22 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা 14 মিনিটের মতো, বলা যায় অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো লেগে যাবে। সো ব্যাটারি সেকশনটা খারাপ না, সেদিক থেকে ভালোই রয়েছে। স্পিকার, আমি অবাক হয়েছি, এর যে ছোটো ভাই পোকো M3 যেটা, সেটাতে কিন্তু আমরা দেখেছি স্টেরিও স্পিকার রয়েছে, যেটা মনে হয় 15-16 হাজার টাকা বাজেটের ফোন, বাট এটাতে মোনো স্পিকার, একটি স্পিকারই থাকছে। স্পিকার কোয়ালিটি খারাপ না, একদম ফুল ভলিউমের ডিস্টরশন আমি এর থেকে পাইনি, বাট আসলে স্টেরিও থাকলেই ভালো হতো, সেটা মনে হয় দেওয়া উচিত ছিল। সো আসলে কি এই ফোনটাতে 5G দিতে গিয়ে অনেক কিছুতেই কিন্তু কস্ট কাটিং করা হয়েছে, যেটা আপনারা হয়তো ধরতে পেরেছেন। যেমন ধরুন ক্যামেরা সেকশনে একটা সেন্সর, যেটা গুরুত্বপূর্ণ একটি সেন্সর, সেটাই রাখা হয়নি। ডিসপ্লে সেকশনে IPS দেওয়া হয়েছে, যেটাও খুব কোয়ালিটিফুল IPS না। সো এই সমস্ত জায়গায় কিন্তু এই ফোনটা তাদের নিজস্ব ব্র্যান্ডেরই যে ফোন রয়েছে তাদের থেকে পিছিয়ে পড়ে। সো এখন ফাইনালি ডিসিশনটা হয়তো আপনি নিজেই নিতে পারবেন যে আসলে এটা আপনার জন্য ঠিকঠাক হবে কি না। তারপরে ওই ফোনটাকে সাজেস্ট করা যায় অনেকের জন্যই, যারা গুড লুকিংয়ের একটি ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এটাকে আবার সাজেস্ট করা যায়। কারণ শুধুমাত্র লুকিং দেখে আপনি নেবেন কিনা সেটাও আপনি হয়তো ভালো বুঝবেন, আর 5G আপনার দরকার রয়েছে কিনা সেটাও আপনি ভালো বুঝবেন। যদি আপনার মনে হয় এটা আপনার জন্য ঠিকঠাক, দেন অবশ্যই নেবেন। নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত সবসময় আপনাদের জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ফোন সম্বন্ধে আপনার কি মতামত রয়েছে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।